খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। পদ্ম ছেড়ে ঘাস ফুলে সন্দেশখালীর প্রতিবাদী নারীরা, কারা এলেন? শিখ পুলিশকর্মীকে লক্ষ্য করে চপ্পলের ছবির কাটআউট। সুকান্তর বিরুদ্ধে দায়ের হল FIR। কলকাতায় বিনামূল্যে দাঁতের চিকিৎসা চালু হচ্ছে 10 পৌর স্বাস্থ্য কেন্দ্রে। রাতারাতি বন্ধ হল দুটো জুট মিল, কর্মহীন 5000 শ্রমিক। আন্দোলনের হুঁশিয়ারি দিল INTTUC। 64 বছরে প্রথমবার বামেদের উৎখাত করে উড়ল সবুজ আবির। এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, আমি আপনাদের ছোট চৌকিদার। প্রবল বৃষ্টির জেরে কেদারের পথে ধস, মৃত্যু হল পুণ্যার্থীর। আপাতত বন্ধ তীর্থযাত্রা। পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতীয় নৌবাহিনী পেল ভয়ঙ্কর অস্ত্র, মুহূর্তের মধ্যে ধ্বংস হবে যুদ্ধবিমান। অবশেষে শনাক্ত করা গেল বিজয় রূপানীর দেহ। পরিবারকে খবর দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। রাজকোটে শেষকৃত্য সম্পন্ন হবে। অসুস্থ হয়ে পড়লেন চিন্ময় সহ 5 অনশনকারী, ভর্তি করা হল হাসপাতালে। উড়ালপুলের নিচে বসতি দোকান রুখতে পদক্ষেপ, ঘিরে ফেলার পরিকল্পনা করছে রাজ্য। শুধু দলিল থাকলেই মালিকানা নয়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সম্পত্তি মালিকানার মানদণ্ডে বড় পরিবর্তন আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের তৃণমূলে যোগদান, নতুন মোড় রাজ্যের রাজনীতিতে। সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা এবার তৃণমূলে যোগদান করছেন। তৃণমূলের বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের পরেও এই যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরবাহা হাঁসদা এবং সুকুমার মাহাতো। এছাড়াও সুজয় মাস্টারের মতো এলাকার পরিচিত ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন। সন্দেশখালীর ঘটনায় যে সমস্ত মহিলারা আন্দোলন করেছিলেন তারা এবার তৃণমূলের হাত ধরছেন। বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালীকে হাতিয়ার করে তৃণমূল তাদের শক্তি বাড়াচ্ছেন। উল্লেখ্য, আন্দোলনের সময়ে বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। সেই সময়ে মহিলারা প্রতিবাদে সরব হয়েছিলেন। এবার সেই প্রতিবাদী মহিলারাই তৃণমূলে যোগদানের পথে পা বাড়াচ্ছেন। গত কয়েক বছর ধরে সন্দেশখালী রাজ্য রাজনীতিতে এক অতি চর্চিত জায়গা ছিল। 2024 সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে সন্দেশখালী থেকে রেখা পাত্রকে প্রার্থী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সন্দেশখালী ব্লক ছাড়া বাকি সব জায়গাতেই তিনি পরাজিত হয়েছিলেন। ইতিমধ্যেই সেই সন্দেশখালীতে শক্তি বাড়িয়েছে শাসক দল তৃণমূল। সন্দেশখালী আন্দোলনের যে মূল নেতা ছিলেন তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্যদিকে সন্দেশখালীর যে প্রতিবাদী মহিলারা ছিলেন তারাও এবার তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে সকল প্রতিবাদীরা তৃণমূলের ব্লক সভাপতি, বিধায়ক সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ বেশ কিছু অভিযোগ দায়ের করেছিলেন থানায়, তারা সেই অভিযোগ প্রত্যাহার করেছেন। আজ তারাই তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। এখন নতুন করে জল্পনা দানা বাঁধছে, এরপর কি রেখা পাত্র রাজনৈতিক দিক থেকে একা হয়ে পড়বেন। তার কাছে রাজনীতির যে রাস্তাগুলো খোলা ছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এই আবহে আজকের তৃণমূলের এই যোগদান কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেখানেই সভা করছেন সেখানেই তৃণমূলের তরফে পাল্টা সভার আয়োজন করা হচ্ছে। গত কয়েকদিন আগে সন্দেশখালীতে তেমনই একটি সভা আয়োজিত হয়েছিল, যে সভায় রেখা পাত্র উপস্থিত ছিলেন না, যা নিয়ে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে। সভায় তার অনুপস্থিতির জন্য তাকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি সুস্থ অবস্থাতেই বাড়িতে রয়েছেন। তবে ঠিক তার পরের দিন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা হাসপাতালে গিয়ে রেখা পাত্রর সঙ্গে দেখা করেন। সেই ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই আবহে আজকের এই যোগদান কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীর ছোট চৌকিদার বার্তা, তৃণমূলকে তীব্র আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশবাসীর চৌকিদার বলেন। এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তিনি ছোট চৌকিদার। একই সঙ্গে নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশ্যে তার বক্তব্য, বিরোধী দলনেতা হিসেবে তিনি যেখানেই কাজ করুন না কেন তার মন্দির হল নন্দীগ্রাম, তার ভদ্রাসন হল নন্দীগ্রাম। রবিবার নন্দীগ্রামে বিজেপির একটি সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২৬-এর সেই নির্বাচনে তৃণমূল হারবে বলে এদিন ফের মন্তব্য করেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ৮ মাস বাকি আছে, মমতা থাকবেন না, প্রাক্তন হবেন। এরপর সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ২৬ সালের লড়াইতে সকলের সাহায্য চাইব, নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন। এরপরই নিজেকে ছোট চৌকিদার বলে উল্লেখ করেন শুভেন্দু। বলেন, আমি আপনাদের ছোট চৌকিদার, দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী। আমি হয়তো আপনাদের আনন্দে একবার আসব, দুঃখে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। ২১-এর নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন শুভেন্দু। দল বললে এবারও যে তিনি এখানে দাঁড়াতে প্রস্তুত তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বলেন, আমার সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক অনেক পুরনো। আমি নন্দীগ্রামে প্রথম আসি ২০০৩ সালে, আজকে ২০২৫। আমাকে যদি পার্টি ও আপনারা দাঁড়াতে বলেন তাহলে ২৬-এর নির্বাচনে ২১-এর সুদ হিসাব মানুষের ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব, এটা আমি জানি। তৃণমূলকে আক্রমণ করে বিরোধী দলনেতা আরও বলেন, আমরা ২৪ সালে লোকসভা ভোটে এখানে জিতেছি, কেউ বলতে পারবে না তৃণমূলের কারও বাড়িতে হামলা হয়েছে। আর ২১-এর নির্বাচনের ফল বেরোনোর পর এখানে বিভিন্ন জায়গায় ঝামেলা করেছে তৃণমূল। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে থাকুক। এদিন পুলিশকেও তীব্র আক্রমণ করেন তিনি। চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশন আন্দোলন। অসুস্থ হয়ে হাসপাতালে চিন্ময় মণ্ডল সহ ৪ জন। চাকরিহারা যোগ্য শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। অনশন আন্দোলনে সামিল হওয়া চিন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পাশাপাশি আরও ৩ জন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুকুমার সরেন এবং অচিন্ত কুমারকে ভর্তি করা হয়েছে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এর কিছুক্ষণের মধ্যেই বিকাশ রায় নামে আরও এক অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাকেও আর.জি. করে ভর্তি করা হলো। চিন্ময় ও বাকিরা বৃহস্পতিবার রাত ১টা থেকে অনশন আন্দোলনে সামিল হয়েছিলেন। রবিবার বিকেলে অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তারা। বিকেলে অনশন মঞ্চে মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে চিকিৎসকরা গিয়েই তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন, যদিও সেই সময় তারা হাসপাতালে ভর্তি হতে চাননি। এর কিছুক্ষণের মধ্যেই তাদের শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে যায় বলে জানা গিয়েছে। এরপরই তাদের হাসপাতালে ভর্তি করা হলো। অর্থাৎ রবিবার মোট ৫ জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করা হলো। অনশন মঞ্চে এসে মেডিকেল সার্ভিস সেন্টারে চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, অনশন করার জন্য এটা স্বাস্থ্যকর জায়গা নয়। ইতিমধ্যেই একজন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাকে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে চিন্ময় মণ্ডলের শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই। তিনি চোখে অন্ধকার দেখছেন। তার রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমে গিয়েছে। তার মূত্রে কিটোন বডি বিরাট পরিমাণে বেড়েছে। তার ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন। এর পাশাপাশি সুকুমার সরেনেরও এপিগ্যাস্ট্রিক ব্যথা শুরু হয়েছে, আর অচিন্ত দাসের খারাপ মল হচ্ছে, তার হাতে খিঁচুনি হচ্ছে। আমরা এই দুজনকেও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি মিতা সরকারের শরীরে সুগারের পরিমাণ অত্যন্ত কম। একথা বলার কিছু পরেই তাদের ভর্তি করা হলো হাসপাতালে। আন্দোলনকারী মেহবুব মণ্ডল বলেন, কাল থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে, কিন্তু আমাদের কেউ সেখানে আবেদন করবে না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। ১৫,৪০৩ জন শিক্ষক শিক্ষিকা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা তাদেরকেও বার্তা পাঠাবো কেউ যাতে পরীক্ষার ফর্ম ফিলআপে অংশগ্রহণ না করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই অনশন আন্দোলন চলবে। যে গেজেট তৈরি করা হয়েছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তৈরি হওয়া একটি গেজেট। তাই সেই গেজেটের ভিত্তিতে আমরা পরীক্ষা দেব না এবং ফর্ম ফিলআপ করব না। অনশনকারীদের যদি কিছু হয় তার পুরো দায় থাকবে সরকারের ওপর। আগামীকাল অর্থাৎ সোমবার তাদের তরফে শিক্ষামন্ত্রীকে একটি চিঠি এবং ইমেল করা হবে। সে বিষয়ে মেহবুব বলেন, শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন সবাইকে পরীক্ষা দিতে হবে, কিন্তু আমরা যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে এতদিন চাকরি করেছি। যাদেরকে তারা অবৈধভাবে চাকরি দিয়েছেন তাদের পরীক্ষা আবার নেওয়া হোক গোপন কোনো কক্ষে। আমরা দেখতে চাই কিভাবে তারা রিভিউ পিটিশনে জয় নিয়ে আসেন। তাদের সূত্র বের করতে হবে কি করে আমাদের চাকরিটা আমাদের ফেরত দেওয়া যায়। রিভিউ রেজাল্ট না দেখে পরীক্ষা নিলে সবথেকে বেশি লাভ হবে সরকারের, কারণ তাদের টাকা উঠে আসবে। সরকার চাইছে নিজেরা কলঙ্ক মুক্ত হতে, সেই জন্যই তাড়াতাড়ি পরীক্ষা নিতে চাইছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে
এফআইআর দায়ের করলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। গত বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানা এলাকায় এক শিখ পুলিশ অফিসারের উদ্দেশ্যে হাওয়াই চটির কাটআউট ছোড়ার অভিযোগ উঠেছিল সুকান্তর বিরুদ্ধে। এরপর রবিবার পুরুলিয়া, আসানসোল সহ বিভিন্ন জেলার গুরুদ্বারের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। তাদের দাবি, সুকান্তকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুকান্ত। ঘটনার সূত্রপাত গত বুধবার। দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ, কিন্তু পুলিশকে লক্ষ্য করেই ইটবৃষ্টি শুরু হয়। ইটের আঘাতে রক্তাক্ত হন এক পুলিশকর্মী। রবীন্দ্রনগর থানার সামনে রীতিমতো তাণ্ডব চলে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙচুর চলে পুলিশের গাড়িতেও। এরপরই এলাকায় ১২৩ ধারা জারি করে পুলিশ। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি কর্মীদের নিয়ে মহেশতলা যান সুকান্ত, কিন্তু রাস্তাতেই তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে তুলসী গাছ দিতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিতে যান সুকান্ত। তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, প্রিজন ভ্যানে তোলার সময় এক শিখ পুলিশ কর্মীর দিকে হাওয়াই চটির ছবির একটি কাটআউট ছুঁড়ে মারেন সুকান্ত। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভে ফেটে পড়লেন শিখ সম্প্রদায়ের মানুষজন। সুকান্তকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। সঙ্গে গুরুদ্বারের পক্ষ থেকে আসানসোল, পুরুলিয়া সহ একাধিক জেলায় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই নিয়েও উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। সেই ঘটনার প্রসঙ্গ টেনে শিখ সম্প্রদায়ের মানুষজন এদিন বলেন, শুভেন্দুর বিরুদ্ধে আমরা টানা ৩৬ দিন অনশন করেছিলাম। সুকান্ত ক্ষমা না চাইলে আরও বড় আন্দোলন হবে। এই প্রসঙ্গে তৃণমূলের অফিসিয়াল পেজে লেখা হয়েছে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সমগ্র শিখ সম্প্রদায়। সেই ঘটনার প্রেক্ষিতেই শিখ সংগঠন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। তিনি ক্ষমা না চাইলে আরও বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। এক পুলিশ অফিসার আমাকে ঠেলে দেন, তাই জুতোটা ওখানে গিয়ে পড়ে, কিন্তু ওই শিখ পুলিশ কর্তাই তো কোনো অভিযোগ করেননি। সম্পত্তির মালিকানা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, শুধু দলিল নয়, দখলও জরুরি। সম্পত্তির মালিকানা নিয়ে ঐতিহাসিক রায় দিল দেশের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিল, শুধুমাত্র দলিল বা রেজিস্ট্রেশন থাকলেই সম্পত্তির মালিক দাবি করা যাবে না। প্রকৃত মালিকানা প্রমাণ করতে হলে জমির উপর দখল, ব্যবহার এবং আরও নানা আইনি কাগজপত্রের উপস্থিতি থাকতে হবে। সুপ্রিম কোর্ট জানায়, একজন ব্যক্তি জমি কিনে রেজিস্ট্রি করালেও যদি সেই জমিতে তার ব্যবহার বা দখল না থাকে, তবে তিনি একক মালিক নন। এই রায় সম্পত্তি সংক্রান্ত বহু মামলার রায়ে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। আদালত স্পষ্ট করেছে, কেবলমাত্র নথিভুক্ত দলিল থাকলেই সেই ব্যক্তি জমির বৈধ মালিক হতে পারে না। মালিকানা দাবির জন্য দখল, ব্যবহার, রেকর্ড অব রাইটসের মতো দলিল এবং ব্যবহারিক প্রমাণ থাকা আবশ্যক। রায়ে বলা হয়েছে, সম্পত্তি নিয়ে বিরোধ হলে দলিল ছাড়াও অন্যান্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে যারা দলিল করেও জমিতে প্রবেশ করেননি বা ব্যবহার করেননি, তাদের মালিকানা দাবিকে চ্যালেঞ্জ করা যাবে। এই রায় বিশেষ করে রিয়েল এস্টেট, জমি বিনিয়োগ এবং উত্তরাধিকার সংক্রান্ত মামলায় বড় ভূমিকা নেবে। আইনজীবীরা মনে করছেন, জমির প্রকৃত মালিক কে তা চিহ্নিত করতে এখন থেকে শুধুমাত্র দলিল নয়, ব্যবহারিক বাস্তবতাও বিচার্য হবে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ শনাক্ত, শোকস্তব্ধ রাজ্য। আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানে যাত্রী ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁরও। অবশেষে শনাক্ত করা গেল তার দেহ। দুর্ঘটনার ৩ দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার দেহ শনাক্ত করা গিয়েছে বলে খবর। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে খবর দিয়েছেন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। বিমান দুর্ঘটনায় প্রাণহানি। গত বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরেই জানা যায়, ওই বিমানে সওয়ার ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। বিমানের ভেতরে তার একটি ছবিও ভাইরাল হয়, কিন্তু দুর্ঘটনার ভয়াবহতা দেখে আঁচ করা গিয়েছিল যে সম্ভবত যাত্রীদের কেউই জীবিত থাকবেন না। আশঙ্কা সত্যি করে ২৪২ জনের মধ্যে থেকে মাত্র একজন যাত্রী জীবিত ফিরতে পেরেছেন। পরিবারকে খবর দিলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার পরেই যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু এতদিন বিজয় রূপানীর কোনো খোঁজ মেলেনি। তার মৃত্যুর আশঙ্কা সত্যি করেই এবার শনাক্ত করা গেল দেহ।
গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানান, মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর বাড়িতে গিয়ে ডিএনএ মিলে যাওয়ার খবর জানান। রাজকোটের শেষকৃত্যের বিষয়ে সব রকম সাহায্য তার পরিবারকে করা হবে রাজ্য সরকারের তরফে। ডিএনএ পরীক্ষাতেই শনাক্তকরণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, 12 তারিখে লন্ডনে যাওয়ার বিষয়ে প্রথমে রাজি ছিলেন না তিনি, কিন্তু নিয়তিই তাকে টেনে নিয়ে যায় ওই অভিশপ্ত বিমানে। দুর্ঘটনার পরেই তার মৃত্যু একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষমেশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হল তার দেহ। বিজয় রূপানীর রাজনৈতিক জীবন। প্রসঙ্গত, দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল বিজয় রূপানীর। আরএসএস এবং জনসংঘে যোগদান করেছিলেন তিনি। আরএসএসের প্রচারকের দায়িত্বেও ছিলেন তিনি। 2016 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিজয় রূপানী। 2021 এএই পদ থেকে ইস্তফা দেন তিনি। ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধি। দেশীয় এসআরজিএম ব্যারেল অন্তর্ভুক্তিকরণ আত্মনির্ভর ভারত এর পথে এক বড় পদক্ষেপ। যুগের সাথে তাল মিলিয়ে ভারতীয় নৌবাহিনী এবার তার শক্তি বহুগুণ বৃদ্ধি করছে। দেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার দিকে আরেকটি বড় পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যারেল সুপার র্যাপিড গান মাউন্ট এসআরজিএম পেয়েছে, যার ফলে নিঃসন্দেহে শক্তি বৃদ্ধি হল নৌসেনার। শুধু তাই নয়, এর ফলে নৌবাহিনী সমুদ্র সীমান্তে শত্রুদের যে কোনো বিমান হামলার উপযুক্ত জবাব দিতে সক্ষম হবে। এটি পাকিস্তান সীমান্তবর্তী সামুদ্রিক অঞ্চলে বিশেষভাবে কার্যকর প্রমাণিত হবে। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক এই দেশীয় এসআরজিএম এর শক্তি এবং রেঞ্জ সম্পর্কে। ভারতীয় নৌবাহিনী পেল এসআরজিএম। জানিয়ে রাখি যে ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি সুপার র্যাপিড গান মাউন্ট এসআরজিএম গান ব্যারেলকে তাদের বহরে অন্তর্ভুক্ত করেছে। এই ব্যারেলগুলো এখন কানপুরের ফিল্ড গান ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে, যেগুলো আগে ইতালীয় প্রতিরক্ষা সংস্থা ওটো মেলারার লাইসেন্সের অধীনে হরিদ্বারের আমদানি করা হতো। রিপোর্ট অনুসারে নৌবাহিনী ইতিমধ্যেই 2টি ব্যারেল পেয়েছে এবং ভবিষ্যতের সমস্ত যুদ্ধজাহাজ কানপুরে তৈরি ভার্সন পাবে। এই দেশীয় ব্যারেলগুলো 3 বছর ধরে 12 জন ইঞ্জিনিয়ারের একটি দল দ্বারা তৈরি করা হয়েছে, যেগুলো তাদের উৎপাদন খরচ কমাবে এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা শেষ করবে বলেও অনুমান করা হচ্ছে, যেটি আত্মনির্ভর ভারত অভিযানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হয়েছে। দেশীয় এসআরজিএম এর শক্তি। প্রসঙ্গত উল্লেখ্য যে এসআরজিএম হল একটি হাই স্পিড মিডিয়াম ক্যালিবারের বন্দুক সিস্টেম। এটি প্রতি মিনিটে 120টি গোলা নিক্ষেপ করতে সক্ষম, যা এটিকে আধুনিক নৌযুদ্ধে অত্যন্ত কার্যকর অস্ত্র করে তোলে। এর ব্যারেল 4588 মিলিমিটার লম্বা এবং এটি 76 মিলিমিটার গোলা নিক্ষেপ করতে সক্ষম। এছাড়াও এই সিস্টেম দ্রুতগামী বিমান এবং ক্ষেপণাস্ত্র সহ 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর শক্তি এর দ্রুত গুলিবর্ষণ এবং নির্ভুলতার মধ্যে নিহিত রয়েছে, যার সাহায্যে এসআরজিএম একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আত্মনির্ভরতার দিকে নৌবাহিনীর বড় পদক্ষেপ। এই দেশীয় উৎপাদন ক্রমাগতভাবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করছে, পাশাপাশি আত্মনির্ভর ভারত এজেন্ডাকে গতি দিচ্ছে। রিপোর্ট অনুসারে প্রতিরক্ষা মন্ত্রক 16টি উন্নত এসআরজিএম সিস্টেম এবং অন্যান্য সরঞ্জামের জন্য বিএচএল হরিদ্বারের সাথে 2956.89 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা নৌবাহিনীর সক্ষমতা আরও জোরদার করবে। কেদারনাথের যাত্রাপথে মর্মান্তিক ধস, এক পুণ্যার্থীর মৃত্যু, বন্ধ যাত্রা। প্রবল বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেদারনাথের যাত্রাপথে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথে ধস নেমে মৃত্যু হল এক পুণ্যার্থীর। পাশাপাশি দুর্ঘটনার জেরে 2 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এই অবস্থায় কোনো রকম ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য ওই পথে কেদারনাথ যাত্রা বন্ধ করা হয়েছে। ধসের কারণ ও ক্ষয়ক্ষতি। রুদ্রপ্রয়াগ পুলিশের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে একনাগাড়ে ভারী বৃষ্টির জেরে ওই পথে জঙ্গলচট্টির কাছে বড়সড় ধস নেমেছে। ভারী পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের, পাশাপাশি আরও 2 জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ এবং পাথর পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এদিকে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই অঞ্চলে। জারি হয়েছে হলুদ সতর্কতা। এই অবস্থায় ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামে যাওয়ার পথ বন্ধ করা হয়েছে। আগামী নির্দেশ না আসা পর্যন্ত ওই পথে কেউ যাতায়াত করবেন না।
উদ্ধার কাজ ও তীর্থযাত্রীদের প্রতি আবেদন। এদিকে শুধুমাত্র জঙ্গলচট্টি এলাকায় ভূমিধসের জেরে ওই অঞ্চলে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করতে কাজে নেমে পড়েছে উদ্ধারকারী দল। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি কেদারনাথ ধামে আসা তীর্থযাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে নিরাপদ জায়গায়, বিশেষ করে হোটেলের কাছাকাছি থাকার জন্য। চারধাম যাত্রা ও দুর্ঘটনা। উল্লেখ্য, গত 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল চারধাম যাত্রা। ওই দিন গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম যাত্রার অনুমতি দেওয়া হয়। এরপর ধাপে ধাপে গত 2 মে কেদারনাথ ও 4 মে বদ্রীনাথ যাত্রার অনুমতি দেয় সরকার। কেদারনাথ যাত্রায় যাওয়ার জন্য বেশিরভাগ পর্যটক বেছে নেন হাঁটাপথ। পাশাপাশি হেলিকপ্টার যাত্রারও সুবিধা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিকবার রুদ্রপ্রয়াগ থেকে হেলিকপ্টার যাত্রায় দুর্ঘটনার খবর এসেছে। 64 বছরে প্রথমবার ভোট, কোন্নগরে সমবায় নির্বাচনে 56টি আসনেই জয়লাভ তৃণমূলের। 64 বছরে প্রথমবার ভোট হল কোন্নগরের নবগ্রাম পিপলস কো অপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচনে। 56টি আসনেই জয়লাভ করল শাসক দল তৃণমূল। ভোট লুঠের অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি, কিন্তু শেষ হাসি হাসল তৃণমূলই। রবিবার বেলা 12টায় মোট 56টি আসনের জন্য 18 বুথে ভোট গ্রহণ শুরু হয় নবগ্রামের 3টি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল সমর্থিত প্রার্থীদের সঙ্গে। একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিজেপি। অভিযোগ ও অবরোধ। এদিন ভোট শুরুর পর থেকেই বিশৃঙ্খলার অভিযোগ তোলে সিপিএম। বামেরা অভিযোগ করেন, ভোটারদের বুথে ঢুকতেই দেওয়া হচ্ছে না, জোর করে ছাপ্পা মারা হচ্ছে। এর প্রতিবাদে নবগ্রাম 9টি রোড অবরোধ করেন বাম সমর্থকরা, যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। দীর্ঘদিনের ভোটহীনতা ও বামেদের পরাজয়। এই সমবায়ে গত 64 বছরে একটিও ভোট হয়নি। গত পঞ্চায়েত নির্বাচনেও জয় হয়েছিল বামেদের, অর্থাৎ ভরা সবুজের বাজারেও বামেরা এই এলাকায় নিজের আলো জ্বালিয়ে রেখেছিল। কিন্তু এই সমবায়ে সেটাও কার্যত নিভে গেল। সমবায়ের এক্স চেয়ারম্যান তথা তৃণমূল নেতা মানস রায় বলেন, এটা গণতন্ত্রের জয়। 64 বছরে ব্যাংকে এটা প্রথম ভোট। সব ধরনের মেম্বার রেখেছিলাম। গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হয়েছে। জয় আশারই ছিল। বিরোধীরা নিজেদের অবস্থান বুঝতে পেরেছিল, তাতেই মিথ্যা অভিযোগ তুলছে। এসএফআইয়ের প্রতিক্রিয়া। হুগলির এসএফআই সভাপতি অর্ণব রায় বলেন, সমস্ত স্কুলে বুথ জ্যাম, তৃণমূল কর্মীরা আক্রমণ করছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। এটা আসলে একটা প্রহসনই হল। রাতারাতি বন্ধ হল জগদ্দল ও হাওড়ার 2টি জুট মিল। কর্মহীন 5,500 শ্রমিক। রাতারাতি বন্ধ হয়ে গেল জগদ্দল এবং হাওড়ার 2টি জুট মিল। সকাল সকাল মিলের গেটে ঝুলিয়ে দেওয়া হল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের নোটিশ দেখে হতবাক হয়ে গেলেন শ্রমিকরা। মিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 5,500 শ্রমিক। মিল বন্ধের খবর পেয়েই গেটে জমায়েত করতে থাকেন শ্রমিকেরা। এর প্রতিবাদে গেটে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এই অবস্থায় মিল বন্ধের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। জগদ্দলের অকল্যান্ড জুট মিল বন্ধের কারণ জানা যাচ্ছে, জগদ্দলের অকল্যান্ড জুট মিলে কাজ করেন প্রায় 4,000 শ্রমিক। অভিযোগ, কিছুদিন আগে ওই মিলে এক আধিকারিক শঙ্কর দেবনাথকে মারধর করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। এই ঘটনার পরই মিল কর্তৃপক্ষ মিল বন্ধের সিদ্ধান্ত নেয়। ঘটনার জেরে রাজনৈতিক চাপের অভিযোগও উঠেছে। বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন, তৃণমূল কাউন্সিলরের ছেলে মিল কর্তৃপক্ষের কাছে টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় মিলের আধিকারিকের ওপর হামলা হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। প্রশাসনের কাছে তদন্তের দাবি জানানো হয়েছে। ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হাওড়ার জুট মিল বন্ধের কারণ। অন্যদিকে হাওড়ার ফোরশোর রোডে অবস্থিত হাওড়া জুট মিলে কাজ করেন প্রায় 1,500 শ্রমিক। শনিবার সকালে তারাও মিল গেটে তালা ও বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়লেন। জানা গিয়েছে, 12ই জুন মজুরি, পিএফ, পেনশন সহ একাধিক দাবি নিয়ে আলোচনায় বসেছিলেন শ্রমিকরা। এরপর কর্তৃপক্ষের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। 2 জন আধিকারিক ইস্তফা দেন। এরপরই মিল বন্ধ করে দেওয়া হয়। শ্রমিক সংগঠন ও ভবিষ্যৎ অনিশ্চয়তা। হাওড়া জেলা আইএনটিটিইউসি সভাপতি অরবিন্দ দাস জানিয়েছেন, মিল অবিলম্বে খুলতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। পরপর 2টি জুট মিল বন্ধ হওয়ায় কয়েক হাজার শ্রমিকের পরিবার অনিশ্চয়তায় পড়েছেন। মিল পুনরায় চালু হবে কি না সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রমিক মহলে।